মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখন বারুদের গন্ধ। যে কোনো মুহূর্তে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কায় কাঁপছে পুরো বিশ্ব। ট্রাম্প প্রশাসনের দাবি ইরান যে কোনো সময় যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে, আর এই অজুহাতে শুরু হয়েছে ইরান যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধ। কিন্তু যুদ্ধের নেপথ্যে কি কেবলই আত্মরক্ষা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো সুদূর প্রসারী নীল নকশা? বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধের প্রধান লক্ষ্য দুটি। এক, ইরানের দীর্ঘ 4 দশকের শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন বা ক্ষমতার পালাবদল ঘটানো। 2, ইরানের পারমাণবিক সক্ষমতাকে একেবারে চিরতরের জন্য ধূলিসাৎ করে দেয়া। আশ্চর্যের বিষয় হলো 2025 সালের জুন মাসে নজিরবিহীন হামলার পর পেন্টাগন দাবি করেছিল ইরানের প্রধান 3টি পারমাণবিক স্থাপনা তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিন্তু আজ 2026 সালের এই এপ্রিল মাসে এসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আবারও একই ভাঙা রেকর্ড বাজাচ্ছে। ইরান নাকি পারমাণবিক অস্ত্র অর্জনের দ্বার প্রান্তে। প্রশ্ন জাগে, যা ধ্বংস হয়ে গিয়েছে তাকে 8 মাসের মাথায় আবারও জাদুকরী শক্তিতে ফিরে এসেছে, নাকি এই 2 সপ্তাহ বা দ্বার প্রান্তে থাকার গল্পটি গেল 3 দশকের একটা সাজানো নাটক? প্রিয় দর্শক, আজকে বিশেষ এই প্রতিবেদনে আমরা ব্যবচ্ছেদ করব ইরানের পারমাণবিক ইতিহাসের জটিল সমীকরণ। নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি দারুণ কিছু জানতে পারবেন। ইতিহাসে একটি প্রবাদ আছে, শত্রুর শত্রু আমার বন্ধু। কিন্তু ইরানের ক্ষেত্রে ইতিহাসটা উল্টো। আজ যে আমেরিকাকে ইরান বড় শয়তান বলে ডাকে, সেই আমেরিকার হাত ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচির যাত্রা শুরু হয়েছিল। 1950-এর দশকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের অ্যাটমস ফর পিস বা শান্তির জন্য পরমাণু কর্মসূচির আওতায় ইরান প্রথমে এই প্রযুক্তির স্বাদ পায়। তখন ইরানের ক্ষমতায় ছিলেন পশ্চিমাদের পরম মিত্র মোহাম্মদ রেজা শাহ পাহলভি। 1967 সালে তেহরানে প্রথম গবেষণা রিঅ্যাক্টরটি বসিয়েছিল খোদ যুক্তরাষ্ট্রই। এমনকি তারা ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামও সরবরাহ করেছিল। 1970-এর দশকে শাহ পরিকল্পনা করেছিলেন 20টিরও বেশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার। তখন পশ্চিমারা ইরানকে প্রযুক্তি দিতে প্রতিযোগিতায় নামত। কিন্তু 1979 সালে ইসলামী বিপ্লব সব সমীকরণ পাল্টে দেয়। রাতারাতি বন্ধু হয়ে গেল শত্রু। বিপ্লবের পর পশ্চিমা দেশগুলো তাদের সব প্রকল্প মাঝপথে একেবারে বন্ধ করে চলে যায়। পরিত্যক্ত হয় শত কোটি ডলারের এই স্থাপনা। শুরুতে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন বিপ্লবী সরকার পারমাণবিক কর্মসূচিকে খুব একটা গুরুত্ব দেয়নি। তারা একে পশ্চিমাদের বিলাসিতা মনে করত। কিন্তু 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধ তাদের চোখ খুলে দেয়। যখন সাদ্দাম হোসেন ইরানি সেনাদের উপর নির্বিচারে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করছিল এবং বিশ্ববিবেক চুপ ছিল, তখন ইরান বুঝতে পারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে শক্তিশালী সামরিক সক্ষমতার কোনো বিকল্প নেই। 90-এর দশক থেকে ইরান আবারও মাথা চাড়া দিয়ে ওঠে। এবার আর পশ্চিমা সাহায্য নয়, বরং নিজস্ব মেধা এবং রাশিয়ার মতো দেশের কারিগরি সহায়তায় তারা গড়ে তোলে এক শক্তিশালী নেটওয়ার্ক। রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রোসাটম বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রধান ভূমিকা রাখে। পাশাপাশি পাকিস্তানের আব্দুল কাদের খানের নেটওয়ার্ক থেকে পাওয়া সেন্ট্রিফিউজ প্রযুক্তি ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের এক নতুন উচ্চতায় নিয়ে যায়। এখানে একটি তাত্ত্বিক বিতর্ক আছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি 2003 সালে পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ফতোয়া জারি করেছিলেন। তিনি স্পষ্ট করে বলেছিলেন, ইসলামে গণবিধ্বংসী অস্ত্র তৈরি বা ব্যবহার হারাম বা নিষিদ্ধ, কারণ এই অস্ত্র নারী, শিশু ও সাধারণ মানুষের উপর নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালায়। 2005 সালেও তিনি প্রকাশ্যে এই ঘোষণা পুনর্ব্যক্ত করেছিলেন। কিন্তু পশ্চিমারা এই ফতোয়াকে বিশ্বাস করতে নারাজ। তাদের দাবি, ইরান হয়তো বোমা বানাবে না, কিন্তু তারা এমন এক পর্যায়ে পৌঁছাতে চায় যেখানে চাইলে কয়েকদিনের মধ্যে এই বোমা তৈরি করা সম্ভব। এটিকে বলা হয় নিউক্লিয়ার হেজিমনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 1992 সাল থেকে দাবি করে আসছেন ইরান 3 থেকে 5 বছরের মধ্যেই বোমা বানাবে। আজ প্রায় 35 বছর কেটে গেছে, কিন্তু সেই কয়েক বছর বা 2 সপ্তাহ আর শেষ হয় না।
আসলে পারমাণবিক বোমা বানানো কি এতটাই সহজ? একটু প্রযুক্তিগতভাবে দেখা যাক। পারমাণবিক জ্বালানি বা বোমার জন্য দুটি জিনিস প্রয়োজন: উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অথবা প্লুটোনিয়াম। প্রাকৃতিক ইউরেনিয়াম EU-235 এর পরিমাণ থাকে খুবই কম। এটাকে যখন সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে ঘোরানো হয় তখন এর ঘনত্ব বা সমৃদ্ধি বাড়ে। সাধারণত 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 20% লাগে চিকিৎসা বিজ্ঞান এবং গবেষণায়, আর পারমাণবিক বোমার জন্য প্রয়োজন 90% বা তার বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান 2021 সালে 60% সমৃদ্ধকরণে সফল হয়েছে। বিজ্ঞানীরা বলেন 0 থেকে 60% পৌঁছানোই আসল চ্যালেঞ্জ। একবার 7% পৌঁছে গেলে 90% পৌঁছানো সময়ের ব্যাপার মাত্র। আর এখানেই পশ্চিমাদের আসল আতঙ্ক। তাদের ভয় ইরান হয়তো সেই থ্রেশহোল্ড বা শেষ সীমারেখা পার করে ফেলেছে। ইরানকে থামানোর জন্য 2015 সালে ওবামা প্রশাসনের সময়ে JCPOA বা ইরান নিউক্লিয়ার ডিল স্বাক্ষরিত হয়। শর্ত ছিল ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 4% নিচে রাখবে এবং বিনিময়ে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ইরান তার 98% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ধ্বংস করেছিল, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প এককভাবে এই চুক্তি থেকে বেরিয়ে যান। ফলে ইরানও আর চুক্তির শর্ত মানতে বাধ্য থাকেনি। গেল বছর অর্থাৎ 2025 সালের জুন মাসে আমরা দেখেছি 12 দিনের একটা যুদ্ধ। আমেরিকা দাবি করল তারা নাতাঞ্জ এবং ইস্পাহানের মতো প্রধান কেন্দ্রগুলো ধ্বংস করে দিয়েছে, কিন্তু আজ 2026 সালে এসে তারা আবারও বলছে ইরান বোমার দ্বার প্রান্তে। এই স্ববিরোধিতা কিসের ইঙ্গিত দেয়? সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সাম্প্রতিক সময়ের এই ইরান যুদ্ধ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে ইরানের দীর্ঘদিনের অভিভাবক আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হয়েছেন। এটি কেবল ইরানের জন্যই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি এবং অস্থিতিশীলতার এক নতুন অধ্যায়। প্রিয় দর্শক, পরিশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই যে ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে মধ্যপ্রাচ্যকে যুদ্ধের আগুনে ঠেলে দিচ্ছে। সেই ইসরায়েলের হাতে প্রায় 200টি পারমাণবিক বোমা আছে, অথচ ইসরায়েল আজ পর্যন্ত সেটি স্বীকার করেনি। এমনকি তারা কোনো আন্তর্জাতিক পরমাণু সংস্থাকে তাদের স্থাপনা পরিদর্শনে জায়গা দেয়নি। অন্যদিকে ইরান নিয়মিত পরিদর্শনের সুযোগ দিলেও তাদের উপরই নেমে আসছে নিষেধাজ্ঞার খড়গ। ইরান কি আসলেই পারমাণবিক অস্ত্র বানাতে পারবে, নাকি এই কর্মসূচি কেবলই একটি দর কষাকষির ঢাল? আজ খামেনির মৃত্যু এবং যুদ্ধের ভয়াবহতা আমাদের এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য কি পারবে এই ধ্বংসের হাত থেকে বাঁচতে, নাকি পরমাণু বোমার এই মরীচিকার পেছনে ছুটতে গিয়ে পুরো ছাই হয়ে যাবে কোটি কোটি মানুষের জীবন? প্রিয় দর্শক, আজ বিদায় নিচ্ছি। নিশ্চয়ই এই বিষয়টি নিয়ে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের জানাবেন। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিশ্লেষণে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।